সময় নেই আর, যা এতদিন বলতে চেয়েছি কিন্তু সুযোগ পাইনি আজ বলতে চাই। আমি তোমায় ভালোবাসি পদ্মফুল। আমার ভালোবাসা বর্ণনা করার জন্য শব্দগুলো কম হতে পারে, তবুও আমি বলছি, যদি আমি আকাশ হই, তুমি সেই সূর্যের রশ্মি, যে রশ্মি থেকে নতুন করে আলোকিত হয়েছি আমি। ইতি লিখন সাহ। পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে। পূর্ণা হাসছে, ভুরু উঁচিয়ে পদ্মজাকে বলল, আপারে, লিখন ভাইয়ার সঙ্গে তোমাকে যা মানাবে, কি সুন্দর করে লিখেছে। পদ্মজা লজ্জায় চোখ তুলতে পারছে না। পূর্ণা বলল, আল্লাহ একদম বিয়ের প্রস্তাব নিয়ে দিয়েছে রে। আপা, তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়াকেই করবে। আর কিছু বলিস না, পদ্মজা মিনমিন গলায় বলল। পূর্ণা শুনল না, সে অনবরত কথা বলেই যাচ্ছে। আমার ভাবতেই কি যেন খুশি লাগছে আপা। নায়ক লিখন সাহ আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। একদিন বিয়ে হবে। চুপ কর না। এই আপা, লিখন ভাইয়াকে ফেরত চিঠি দেবে না? পদ্মজা চোখ বড় বড় করে তাকালো, অবাক স্বরে বলল, কিভাবে? ঠিকানা কোথায় পাবো? আর আম্মা? না না না। পূর্ণা আর কিছু বলতে পারল না। হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল। পদ্মজা দ্রুত চিঠিটা ভাঁজ করে বালিশের তলায় রাখল। বুক ধুকপুক করছে। মাঘ মাস চলছে, কেটে গেছে 4 মাস। শুষ্ক চেহারা আর হিমশীতল মন নিয়ে পদ্মজা বসে বসে নদীর ঘাটে গুনগুনিয়ে 3 নম্বর সিঁড়িতে বসে গান গাইছে। নাকের ডগায় ম্যাট্রিক পরীক্ষা, দিনরাত পড়তে হচ্ছে। সে নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে ঘাটে এসে বসে, নিজের অনুভূতিদের সঙ্গে বোঝাপড়া করার জন্য। কখনো উদাস হয়ে, আবার কখনো লাজুক মুখশ্রী নিয়ে ভাবে কারো কথা। সেই যে চিঠি দিয়ে হারালো, আর সাক্ষাৎ মিলল না তার। কখনো কি মিলবে? তিনি কি আসবেন? এক চিঠি প্রতিদিন নিয়ম করে পড়ে পদ্মজা। ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আরেক সত্তা, যে সত্তা প্রতিটি মেয়ের অন্তঃস্থলে গভীরে জেগে বসে থাকে ভালোবাসার অনুভূতি নিয়ে। পূর্ণা শীতের চাদর মুড়ি দিয়ে পদ্মজাকে খুঁজছে। 2 দিন আগে তার 8ম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে। হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে থেমে থেমে কাঁপছে সে। পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে পেছন থেকে ডাকলো, আপা। পদ্মজা তাকালো, বলল, কি? পরপরই উৎকণ্ঠা নিয়ে বলল, আম্মা আবার অসুস্থ হয়ে পড়েছে? পূর্ণা পদ্মজার পাশ ঘেঁষে বসল। না, আম্মার কিছু হয়নি। পদ্মজা হাঁপ ছেড়ে বলল, আম্মা সারাদিন সেলাই কাজ করে, এক জায়গায় বসে থাকে, এই জন্যই শরীরে এত অশান্তি, দুর্বল হয়ে পড়েছে। আব্বাকে বলিস আম্মারে নিয়ে সদরে যেতে। আমার কথা তো শুনবে না? আচ্ছা। দুজন নদীর ওপারে তাকালো। অতিথি পাখির মেলা সেখানে, রোমাঞ্চকর আকর্ষণ। এত পাখি দেখে মন ভরে যায়। পাখিদের কলকাকলিতে এলাকা মুখরিত। ওপার থেকেও শোনা যাচ্ছে। কোত্থেকে দৌড়ে আসে প্রান্ত, সে 4 মাসে শুদ্ধ ভাষা রপ্ত করছে ভালোভাবে। এসেই বলল, আবার কি করো? পূর্ণা বলল, পাখি দেখি, আয় তুইও দেখ। প্রান্ত দূরে চোখ রাখল। সকালের ঘন কুয়াশায় ধবল চাদরে ঢাকা নদীর ওপার। পাখিদের ভালো করে চোখে ভাসছে না। শীতের দাপটে প্রকৃতি নীরব, তাই পাখির কলকাকলি শোনা যাচ্ছে দারুণভাবে। প্রান্ত বলল, বড় আপা, একটা ধরে আনি? একদম না, পাখি ধরা ভালো না। অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না, ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে। প্রান্ত চুপসে গেল, ঠোঁট উল্টে বলল, আচ্ছা। তোরা এইখানে কি করিস? মোর্শেদের কণ্ঠস্বর শুনে 3 জন ঘুরে তাকালো। প্রান্ত হাসি মুখে ছুটে এসে বলল, আব্বা, আমি আজ তোমার সঙ্গে মাছ ধরতে যাব। মোর্শেদ প্রান্তকে কোলে তুলে নিয়ে বললেন, ওর মাই আমার লাইগ্গা কাইজ্জা করব, আম্মারে আমি বলবো। আচ্ছা যা, তুই রাজি করাইতে পারলে লইয়া যামু। মোর্শেদ গত 2 মাস ধরে প্রান্তকে চোখে চোখে রাখছেন। ছেলে নেই বলেই হয়তো। প্রতিটা বাবা মায়েরই একটি ছেলের আশা থাকে। হেমলতা পরপর 3টে মেয়ে জন্ম দিলেন। এ নিয়ে মোর্শেদ কখনো অভিযোগ করেনি, তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন। প্রান্তকে যখন প্রথম আনা হলো, ভিক্ষুকের ছেলে বলে তার খুব রাগ হয়। সময়ের সঙ্গে সঙ্গে প্রান্তকে চোখের সামনে ঝাঁপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনের শূন্যস্থানটা নাড়া দিয়ে ওঠে। মোর্শেদ 2 হাত বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে। এখন দেখে আর বোঝার উপায় নেই মোর্শেদ আর প্রান্তের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। মোর্শেদ কাঠখোট্টা গলায় 2 মেয়েকে বলল, সদরে যাইয়া তোদের দুজনার লাইগ্গা চাদর আনতাম না সুইডার? কথাটি শুনে পদ্মজা দারুণভাবে চমকালো।
অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে ওঠে। পদ্মজার অবস্থাও তাই হলো। খুশি প্রকাশ করার করার মতো পথ খুঁজে পাচ্ছে না। স্নায়ুকোষ থমকে গেছে। শীতের তাণ্ডবে প্রকৃতি বর্বর। অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে। ঢোক গিলে ঢক ঝটপট উত্তর দিল, আব্বা, তোমার পা তোমার যা পছন্দ হয় তাই এনো। খুশিতে পদ্মজার গলা কাঁপছে। মোর্শেদ অনুভব করলেন সেই কাঁপা গলা। গত সপ্তাহের ঘটনা। মধ্যরাতে কি রমিজের মেয়ে এক ছেলের সঙ্গে ধরা পড়ে। অলন্দপুর সে কি তুলতাণ্ডব কাণ্ড। ছেলেটিকে ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে পুরো অলন্দপুর ঘোরানো হয়েছে। আর মেয়েকে পরিবারের মাতব্বর সমাজ থেকে বিচ্ছিন্ন করেছে। পদ্মজা অপূর্ব সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চরিত্রের দোষ কেউ দিতে পারেনি। মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি। তার ঘরে যেন সত্যিই একটা পদ্মফুলের বাস। ইদানীং মোর্শেদ পদ্মজাকে নিয়ে দোটানায় ভোগেন। খারাপ ব্যবহারটা আগের মতো আসে না। তিনি দ্রুত জায়গা ছেড়ে চলে যান। সকাল সকাল কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে এলেন মোর্শেদ। প্রেমা খেজুরের রস দেখেই বলল, আব্বা, পায়েস খাবো। হেমলতা সমর্থন করলেন, আচ্ছা খাবি। সূর্য অনেক দেরিতে উঠল। প্রকৃতির ওপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে। আলোতে তেজ নেই। চার ভাইবোন কাঁচা খেজুরের রস নিয়ে উঠোনে বসে পাটি পিছিয়ে নিল। খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াই যেন একটা আলাদা স্বাদ, আলাদা আনন্দের। পায়েসের জন্য তো নারিকেল দরকার, তাই মোর্শেদ নারিকেল গাছে উঠেছেন। আচমকা পদ্মজা প্রশ্ন করল, আজ কি সোমবার? পূর্ণা কথা বলার পূর্বে হেমলতা বারান্দা থেকে বললেন, আজ তো সোমবারই, কেন? পদ্মজা খেজুরের বাটি রেখে ছুটে যায় বারান্দায়। আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা। ঝুমা ম্যাডাম বলেছিলেন গুরুত্বপূর্ণ কথা আছে, সবাইকে যেতে বলেছেন। আমায় বলে রাখতি, সামনে পরীক্ষা, গুরুত্বপূর্ণ দেখে পড়া দিবে বোধহয়, এই জন্যই ডেকেছে। তাড়াতাড়ি যা। এই পূর্ণা, তুইও যা। দুই বোন তাড়াহুড়ো করে বাড়ি থেকে দ্রুত বের হয়ে যায়। সূর্য উঠলেও কনকনে শীতটা রয়ে গেছে। দুজনের গায়ে মোর্শেদের আনা নতুন সোয়েটার। পদ্মজা যখন মোর্শেদের হাত থেকে সোয়েটার পেল তখন আর বুকের আবেগ লুকিয়ে রাখতে পারেনি। মোর্শেদের সামনেই হাউ হাউ করে কেঁদে দিল। তার কান্না মোর্শেদের হৃদয় স্পর্শ করে। কিন্তু মোর্শেদ নিজের অহংকার বোধে তাড়নায় দুর্বলতা প্রকাশ করেন না। পরিস্থিতি থেকে বাঁচতে বাড়ি থেকে বেরিয়ে যান। ফেরেন অনেক রাতে। পূর্ণা হাঁটার মাঝে বলল, আব্বা পছন্দ ভালোই করে, তাই না বলো আপা? কিসের পছন্দ? সোয়েটারগুলো কি সুন্দর না বলো? পদ্মজা হাসতেই সামনের দাঁতগুলো ঝিলিক দিল। হাতের ডান পাশে ধানক্ষেত। ধান গাছের ডগায় থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশির রোদের আলোয় ঝিকমিক করছে। অনেকে হাতে কাঁচি নিয়ে প্রস্তুতি নিচ্ছে ধান কাটার। বাতাসে নতুন ধানের গন্ধ। হঠাৎ পূর্ণা চেঁচিয়ে বলল, আপারে, লিখন ভাই। পদ্মজার নিঃশ্বাস এলোমেলো হয়ে পড়ে। মুহূর্তে বুকের মাঝে তাণ্ডব শুরু হয়। পূর্ণার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো সে। লিখন ব্যস্ত পায়ে এদিকেই আসছে। তার পাশে 4 ফুট উচ্চতার মগা। পদ্মজা অজানা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল। রুদ্ধশ্বাসে পূর্ণাকে বলল, এখানে আর এক মুহূর্তও নয়। কথা শেষ করেই সে স্কুলের দিকে হাঁটা শুরু করে। পূর্ণা অবাক, কিন্তু এ নিয়ে যা করল না। লিখন পেছনে পেছনে আসছে। পদ্মজার বুক কাঁপছে বিরতিহীনভাবে। তার চাহনি বিক্ষিপ্ত, হৃদয় অশান্ত। বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লিখন। শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে। লিখনের কাছে শীতকাল খুবই অপছন্দের ঋতু। শীত চরম শুষ্কতার রূপ নিয়ে প্রকৃতির ওপর ঝেঁকে বসে থাকে, যা সহ্য হয় না লিখনের। ঠান্ডা লেগেই থাকে। ছোট থেকে কয়েকবার নিউমোনিয়ায় ভুগেছে। সে মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা, তিক্ততা ও বিষাদের প্রতিমূর্তি শীতকাল। এক হাতে তালু দিয়ে আর এক হাতে তালু ঘষে ঘষে উত্তপ্ততা সৃষ্টি করছে। ভীষণ ঠান্ডা লাগছে। তখন পদ্মজা এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সে পালাতে চাইছে। লিখন আর এগোয়নি। পালাতে দিল পদ্মজাকে। মগা বলেছে পদ্মজার লোক সমাজের খুব ভয়, তাই লিখন এই নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। পদ্মজা এ পথ দিয়েই বাড়ি ফিরবে। তখন তিনি একটু কথা বলা যায়। পদ্মজা জড়সড় হয়ে হাঁটছে। ভয়ে ঠোঁট শুকিয়ে কাঠ, বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। পদ্মজা মিনমিনে গলায় পূর্ণাকে ডাকল, পূর্ণা রে। পূর্ণা তাকালো। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে বলল, আমার ভয় হচ্ছে। তিনি মাঝপথে দাঁড়িয়ে নেই তো? পূর্ণা চরম বিরক্তি নিয়ে বলল,
থাকলে কি হয়েছে, খেয়ে ফেলবে। পদ্মজা আর কথা বলল না। পূর্ণার সঙ্গে কথা বলে লাভ নেই। তখন লিখন সাহকে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে। পদ্মজা বারবারই মাথা নিচু করে হাঁটে। তিনি লিখন সাহকে দেখতে পেলেন না। পূর্ণা দূর থেকেই দেখতে পায়, কিন্তু একবার হলেও পদ্মজাকে বলেনি। সে উত্তেজিত হয়ে ভাবছে, লিখন সাহ যখন আপার সামনে এসে দাঁড়াবে কি যে হবে। লিখন পদ্মজার দূরত্ব মাত্র কয়েক হাত। তখন পদ্মজা আবিষ্কার করলো লিখনের উপস্থিতি। ওড়নার ঘোমটা চোখ অবধি টেনে নিল। ভয়ে লজ্জায় তার সর্বাঙ্গে কাঁপন ধরে গেছে। লিখনের পাশ কাটার সময় পুরুষালী কণ্ঠটি ডেকে উঠল, পদ্ম। পদ্মজা দাঁড়াতে চায়নি, তবুও কেন যেন দাঁড়িয়ে গেল। লিখন দুয়েক পা এগিয়ে আসে। পূর্ণার ঠোঁট টিপে সেই মৃদু দৃশ্যটি গিলছে। লিখন উসখুস করতে শুরু করে, কথা গুলিয়ে ফেলছে। পদ্মজা লিখনকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায়। লিখন হতভম্ব হয়ে অবাক চোখে শুধু চেয়ে রইল। পূর্ণা বলল, আমাকে বলুন, আমি বলে দেব। লিখন পকেট থেকে একটা চিঠি বার করে অনুরোধ স্বরে বলল, দয়া করে তোমার বোনকে দিও, আমি কাল বিকেলে ঢাকা চলে যাব। পূর্ণা হাসি মুখে চিঠিটি হাতে নিয়ে বলল, আপা আপনার আগের চিঠিটা প্রতিদিন পড়ে। কথাটি শুনে লিখনের ঠোঁটে হাসি ফুটে ওঠে। পূর্ণা চিঠি নিয়ে দৌড়ে ছুটে যায় পদ্মজার দিকে। লিখন আর পিছু নিল না। পূর্ণা আসতেই পদ্মজা ধমকে উঠল, কি কথা বলছিলি এত? কেউ দেখলে কি হতো বলতো? তুই আম্মার কথা কেন ভাবছিস না? পদ্মজা কাঁদো কাঁদো স্বরে পূর্ণা চুপসে গেল। সত্যি কি সে বেশি করে ফেলল? পূর্ণা আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। সত্যি কেউ দেখে থাকলে কেলেঙ্কারি হয়ে যাবে। পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসে। হঠাৎ সৃষ্টি আতঙ্কের কারণে চিঠির কথা পদ্মজাকে বলা আর হয়েই ওঠেনি তার। গোধূলি বিকেল, হেমলতা পদ্মজাকে ফরমায়েশ দেন, পদ্ম, কয়টা টমেটো নিয়ে আয় তো। আচ্ছা আম্মা। পদ্মজা লাহারি ঘরের ডান দিকে যায়। 2 মাস আগে মোর্শেদ এদিকের সব ঝোপ জঙ্গল সাফ করে টমেটোর ছোটোখাটো ক্ষেত করেছেন। লাল টকটকে টমেটো। হেমলতা রান্নার ফাঁকে বারান্দায় গিয়ে উকি দিলেন। মোর্শেদ আর প্রান্ত কিছু নিয়ে বৈঠক করছেন। হেমলতা ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। বাসন্তী নামক মানুষটিকে কী কারণে ত্যাগ করেছেন মোর্শেদ, সেটা তার জানা নেই। তবে জানতে ইচ্ছা করলেও হেমলতা এই বিষয়ে কোনো প্রশ্ন করলেন না। তবু এতটুকু বুঝেছেন মোর্শেদের বাইরের ঘোর কেটে গেছে, যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে। হেমলতাকে খুব সমীহ করে চলছে। তবে হেমলতা জানেন মোর্শেদ পদ্মজাকে নিয়ে নিজের মেয়ে কোনোদিনই ভাবেনি আর ভাববেও না। হেমলতাকে খুব সহিস করে চলেছে। তবে হেমলতা জানেন মোর্শেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে এখনও মেনে নেননি। তা নিয়ে মাঝে মধ্যেই খোঁটা দেন। এত অবিশ্বাস মানুষটার। পদ্মজা সাবধানে ক্ষেতের মাঝখানে গেল। টমেটো ছিঁড়তে গিয়ে মনে পড়ে গেল তার লিখনের কথা। মনে মনে ভাবল, কেন এসেছেন তিনি, কীই বা বলতে চেয়েছিলেন। জানার জন্য ব্যাকুল হয়ে ওঠে পদ্মজার মনটা। আপা একটা কথা বলি। পদ্মজা চমকে উঠল। পেছনে তাকিয়ে দেখল পূর্ণা এসছে। বুকে ফু দিয়ে বলল, বল, রাগ করবে না তো? পদ্মজার চোখ ছোট ছোট করে তাকালো, বলল, করব না। পূর্ণা লিখনের দেওয়া চিঠিটি দেখিয়ে বলল, লিখন ভাইয়ার চিঠি। পদ্মজা ছো মেরে চিঠিটি নিল। তার এহেন ব্যবহারে পূর্ণা অবাক হয়ে গেল। সেই সঙ্গে মনে মনে খুশি হলো পূর্ণা বোনের আকুলতা দেখে। পদ্মজা দ্রুত চিঠির ভাঁজ খুলল। পূর্ণা বাড়ির দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে নাকি। পদ্মজা পড়া শুরু করলো। প্রিয় পদ্মফুল, 4 মাস কেটে গেল। 4 মাসে একটুও অবসর মেলেনি, কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি। তোমার মনের কথা তো জানাই হলো না। তোমাদের অলন্দপুরে প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার। তাই সারাক্ষণ ভয়ে ছিলাম আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো। 3 দিনের সময় নিয়ে চলে এসেছি শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে। মেট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে। এরপর আমি মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসব। তার কাছে অনুরোধ করব তোমার পড়া শেষ হয়ে গেলে যেন আমার সঙ্গেই বিয়ে দেন। তিনি কথা দিলে আর একটা নিশ্চিত হতে পারবো। এখন অনিশ্চয়তায় ভুগছি। আমি গুছিয়ে লিখতে পারছি না আজ। কয়েকটা চিঠি লিখেছি, একটাও মনমতো হয়নি। অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও, ভুল ত্রুটি মার্জনা করো। ইতি, লিখন সাহ। বাড়ির সবাই ঘুমে। পদ্মজা চুপি চুপি উঠে বসে পড়ার টেবিলে গেল। রাত অনেক। গাছের পাতায় নিশ্চয়ই শিশির বিন্দু জমেছে।
এরপর ভোর রাতে টিনের চালে শিশির কণা বড় বড় ফোঁটার বৃষ্টির মতো ঝরছে। গা হিম করা ঠান্ডা। তা উপেক্ষা করে পদ্মজা হাতে কলম তুলে নিল, সাদা কাগজে লিখল, পরীক্ষা করব। এরপর কাগজটা ভাঁজ করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল। ফজরের নামাজ আদায় করার পরে 4 ভাই বোন পড়তে বসে। পড়ায় মন টিকছে না পদ্মজার। বই আনা ছুতোয় পদ্মজা ঘরের ভেতরে চলে গেল। রাতের লেখা কাগজটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিল জানলার বাইরে। এরপর আবার নতুন করে লিখল, আমার আম্মা যা চান তাই হবে। পড়া শেষে অভ্যাসবশত ঘাটে যায় পদ্মজা। হাতের মুঠোয় 3টে চিঠি, 2টো লিখনের, একটা তার লেখা। পূর্ণাও পাশে। প্রেমা প্রান্ত বাড়ি জুড়ে ছুটোছুটি করছে। সামনে কোনো কিছু ঠিকমতো দেখা যাচ্ছে না, সব কিছুই অস্পষ্ট। কুয়াশার স্তর এত ঘন যে দেখা যাচ্ছে না তেমন কিছুই, এবং যদি কিছু পেছনেও থেকে থাকে দেখে মনে হবে একদম কুয়াশার পাহাড় দিয়ে কিছু ঢেকে রাখা। সেই পাহাড় ভেদ করে একটা নৌকা এসে ঘাটে ফেরে। নৌকায় লিখন আর মগা। আকস্মিক ঘটনায় পিলে চমকে উঠল পদ্মজার। পালানোর মতো শক্তিটুকু পেল না। লিখন মায়াভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্যে বলল, আমি বাধ্য হয়ে এসছি, আজ বিকেলে চলে যাব। মগা বলল, প্রতিদিন সকালে নাকি তুমি ঘাটে বসো, তাই এসেছি। পদ্মজা মনে মনে দোয়া ইউসুন পড়ছে। ভয়ে বুক দূর করছে। মা দেখে ফেললে কি হবে, বা অন্য কেউ। একটু সাহস জড়ো হতেই নিজের লেখা চিঠি সিঁড়িতে ফেলে পদ্মজা ছুটে গেল বাড়ির ভেতর। পূর্ণা বড় বড় চোখে শুধু দেখল। লিখন নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নেয়। ভাঁজ খুলে একটা লাইন পেল শুধু। বিষাদের ছায়া নেমে আসে লিখনের মুখে। পূর্ণার কৌতূহল হলো চিঠিতে কি আছে জানার জন্য, তবে তা প্রকাশ করল না। শুধু বলল, আপা আপনার কথা প্রতিদিন ভাবে। 1996 সাল। পদ্মজা থেমে থেমে কাঁপছে, মুখ লুকিয়ে রাখছে হাঁটুর ওপর। তুষার কালো চাদর টেনে নিল তার গায়ে। পদ্মজা চোখ খুলে তাকালো। বিষাদ ভরা কণ্ঠে বলল, সেদিন আমার লেখা প্রথম চিঠিটি কুটি কুটি করে কেন ফেলেছি জানেন? না, জানি না। আপনি বলেন। আমিও জানি না। ইচ্ছা হয়েছিল তাই করেছি। তবে জানেন, আমি একদম ঠিক করেছিলাম। সেদিন যদি আমি কথা দিয়ে দিতাম, আমার কথা ভঙ্গ হতো। পদ্মজা হাসল। তুষার একদৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে। বলল, লিখনের সঙ্গে আর দেখা হয়নি? পদ্মজা হাতের কাটা জায়গায় ফু দিয়ে বলল, হয়েছিল। তাহলে কথা ভঙ্গ হতো কেন? কেন বললেন? তুষারের দিকে তাকালো পদ্মজা। এরপর হাঁটুতে মুখ লুকোলো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করে কেটে গেল 10টা মিনিট। পদ্মজার সাড়া নেই। তুষার ডাকল, পদ্মজা, শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আপনার কি কষ্ট হচ্ছে? হচ্ছে। মুখ তুলে তাকান। পদ্মজা ছলো ছলো চোখে তাকালো। তুষার উদ্বিগ্ন হয়ে বলল, কোনো সমস্যা হচ্ছে? তুষারের প্রশ্ন অগ্রাহ্য করে পদ্মজা ভেজা কণ্ঠে বলল, আমার আম্মা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করলো? তুষার ভেতরে ভেতরে চমকালো। হেমলতা নামে মানুষটার সম্পর্কে যা জানে এবং জানল, তাতে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা শব্দটা যায় না। পরপরই নিজেকে সামনে নিল। ভালো মানুষের খারাপ রূপ? এমন কেস শত শত আছে। তুষার সাবধানে প্রশ্ন করল, কি করেছেন তিনি? পদ্মজা উত্তর দিল না। মেঝেতে শুয়ে চোখ বুজল। তুষার গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা এখন আর কিছু বলবে না। সে ক্লান্ত। অতীত হাতড়েছে। তিনি বড্ড ক্লান্ত হয়ে পড়েছেন, সাথে অসুস্থও। তুষার তাকালো মেয়েটার মুখের দিকে। আঁচল সরে গেছে তার মুখের ওপর থেকে। চাদরের অংশ পড়ে আছে মেঝেতে। তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করল পদ্মজার গলার কালো খয়েরি মিশ্রণে কয়েকটা দাগ। শক্ত হাতে চেপে ধরেছিল গলা। হুঙ্কার ছাড়ল সে, ফাহিমা! ফাহিমা কাছেই ছিল, তাই ছুটে এলো। তুষার বলল, আপনি আসামির গলা টিপে ধরেছেন? ফাহিমা চট করে বলল, না স্যার, প্রথম থেকেই গলায় দাগগুলো দেখেছি, প্রশ্নও করেছি। মেয়েটা উত্তর দিল না। কপাল ভাঁজ করে ফেলল তুষার। হাজারটা প্রশ্ন মাথায় ভন ভন করছে। মস্তিষ্ক শূন্য প্রায়। পদ্মজা যতটুকু বলেছে তার পরেও 7 বছরের কাহিনী জানা পর্যন্ত মিলবে না কোনো শান্তি। মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে, তাই সে বেরিয়ে গেল। বাড়ির গিন্নির মতো কোমরে ওড়নার আঁচল গুজে রান্নাবান্না করছে পদ্মজা। হেমলতা কোমরের ব্যথায় শুয়ে আছে। তিনি রান্না করতে চাইলেও পদ্মজা রাঁধতে দিল না। মোর্শেদও বললেন, বেদনা লইয়া রান্দা লাগবো না, তোমার মাইয়া যখন রাঁধতে পারে হই রানবো।
শেষ অবধি হেমলতা হার মানলেন। পদ্মজা মাটির চুলায় মুরগির গোস্ত রান্না করছে। খড়ি বা লাকড়ি হিসেবে আছে বাঁশের মুড়ো। আগুনের শেখার রং নীলচে। শীতের মাঝে রান্নার করার শান্তিই আলাদা। মুরগির গোস্ত রান্না হওয়ার কারণ, আজ এতিম মুস্কিন খাওয়ানো হইব। হেমলতা বলেন, সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিসকিনদের খাওয়ানো উচিত, নয়তো ঘরে রহমত থাকে না। রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো, বলল, আম্মা, রান্না শেষ। হেমলতা দৌর্বল্য মাখা কণ্ঠে বলল, তোর আব্বারে গিয়ে বল আলী, মুমিন আর ময়নাকে নিয়ে আসতে। পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। মোর্শেদের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলা তার ভয় হয়। অনেক দিন বাজে ব্যবহার করেছেন, তবে তারপর তার সাথে আর বাজে ব্যবহার করেনি সচরাচর। হুট করে যদি করে ফেলেন তা তো খুবই কষ্টের হবে। হেমলতা মৃদু হাসলেন, বললেন, কিচ্ছু বলবে না, যা তুই। পদ্মজা ধীর কণ্ঠে বলল, সত্যি যাব? হেমলতার সামনে পিছনে মাথা ঝাঁকিয়ে ইঙ্গিত করলেন যেতে। পদ্মজা মোর্শেদকে উঠানের পেল চেয়ারে বসে রোদ পোহাচ্ছিলেন। পদ্মজা গুটিসুটি পায়ে হেঁটে গেল। আব্বা ডাকতে গিয়ে গলা ওর শুকিয়ে আসলো। ঢোক গিলে ডাকলো, আব্বা। মোর্শেদ ঘাড় ঘোরাতেই পদ্মজা মনে হলো বুকে কিছু ধপাস করে পড়ল। পদ্মজা দৃষ্টি অস্থির রেখে মিনমিন গলায় বলল, আম্মা বলেছে আলীদের নিয়ে আসতে। রান্ধন শেষ? জি আব্বা। মোর্শেদের গলায় গামছা বেঁধে বেরিয়ে যান। পদ্মজা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ। অনুভূতিগুলো থমকে গেছে, ঝাপসা হয়ে আসছে পদ্মজার চোখ দুটো। অল্পতেই তার কান্না চলে আসে। সে তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। গাছ থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে। পদ্মজা সেদিকে তাকালো। তখনই হেমলতা ডাকলেন, পদ্ম। পদ্মজা ছুটে যায়। কিছু লাগবে আম্মা? না। পূর্ণা কোথায় গেল? ঘাটে। কি করে? মাছ ধরে। বড়শি দিয়ে? জালি দিয়ে। এত বড় মেয়ে নদীতে নেমে জালি দিয়ে মাছ ধরে? কি মনে করে যেন আবার মেনে নিলেন। আচ্ছা থাক, তুই আয়, বস আমার পাশে। পদ্মজা হেমলতার পায়ের কাছে বসে পায়ে হাত দিল টিপে দেওয়ার জন্য। হেমলতা পা সরিয়ে নিতে নিতে বললেন, লাগবে না। শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিয়ে বলল, কোমরের ব্যথাটা কমেছে, চিন্তা করিস না। তোর আব্বা কিছু বলেছে? না আম্মা। আচ্ছা আম্মা। আব্বা এত পাল্টাই কিভাবে? পদ্মজা নিজের আগ্রহ দমিয়ে রাখতে পারল না। হেমলতা মৃদু হাসলেন। উদাস হয়ে টিনের দেয়ালে তাকিয়ে বললেন, শুনেছিলাম তোর বাপ ভালো মানুষ, কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই ভুলেও দেখিনি। কারণ তার কানে মগজে মন্ত্র দেওয়ার মানুষ ছিল, অন্যের নিয়ন্ত্রণ ছিল। এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না, তাই পাল্টেছে। তোর বাপের ব্যক্তিত্ব নেই, নিজস্ব স্বীকারোক্তি নেই, অন্যের কথায় নাচে। শেষ কথাটা হেমলতা হেসে বললেন। পদ্মজা কিছু বলল না। হেমলতা শুয়ে পড়লেন। আজ সারাদিন বিশ্রাম নেবেন। আগামীকাল অনেক কাজ, অনেকগুলো কাপড় জমেছে। রূপ ক্ষণিকের, গুণ চিরস্থায়ী, এটা আব্বা শেষ বয়সে এসে বুঝেছে। পদ্মজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে বিস্মিত হলেন। তিনি সেকেন্ড কয়েক কথা বললেন না। পদ্মজা চলে যাওয়ার জন্য উঠতেই হেমলতা অবিশ্বাস্য স্বরে প্রশ্ন ছুড়লেন, এই খবর তুই কোথায় পেলি? পদ্মজা ঘাড় ঘুরিয়ে বলল, আমি তো তোমারই মেয়ে আম্মা। তোমার এত বড় দুঃখ আমি জানবো না? পদ্মজা চলে গেল। পেছনে রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি। বিকেলবেলা হেমলতা ঘর থেকে বের হলেন। শরীরে কিছুটা আরাম এসছে। পূর্ণা রই ভর্তা করছে, পাশে প্রেমা। পদ্মজাকে দেখা গেল না। নিশ্চয়ই ঘাটে বসে আছে। প্রান্তও তো নেই। তিনি পূর্ণাকে জিজ্ঞেস করলেন, প্রান্ত কোথায়? পূর্ণা কয়েক সেকেন্ড ভাবল কি উত্তর দিবে। এরপর ভয়ার্ত কণ্ঠে বলল, জানি না আম্মা। জানিস না কি? তিনি এবার প্রেমাকে ধরলেন। প্রান্ত কোথায় রে প্রেমা? প্রেমা সহজ সরল কণ্ঠে বলল, আমরা সবাই ঘাটে ছিলাম, প্রান্ত উঠোনে ছিল, এরপর এসে দেখি নেই। হেমলতা গলা উঁচিয়ে বললেন, কোন মুখে বলছিস জানি না? একসঙ্গে নিয়ে থাকতে পারিস না? একা ছাড়িস কেন? কোথায় গেছে ছেলেটা? হেমলতার ধমক ঘাট অবধি পৌঁছে যায়। পদ্মজা বাড়ির পেছন থেকে ছুটে এসে প্রশ্ন করে, কি হয়েছে আম্মা? প্রান্ত বাড়ি নেই, সেটা আমাকে কেউ বলল না? দেখ, দুটোকে বসে বসে বড়ই ভর্তা গিলছে। দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো। পূর্ণা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। প্রেমা হেমলতার ধমকে ভয় পাচ্ছে, কিন্তু অতটা না। হেমলতার মন কুগাইছে। তিনি নিজ ঘরে যেতে যেতে পদ্মজাকে বললেন, বের হচ্ছি আমি, সাবধানে থাকবি। তখন দুজন লোক
প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকলো। প্রান্তর কপাল বেয়ে রক্ত ঝরছে। পদ্মজা উদগ্রীব হয়ে হেমলতাকে ডাকলো, আম্মা। এরপর দৌড়ে গেল তিনি। প্রান্ত কাঁদছে। হেমলতা ব্যস্ত পায়ে এসে দেখে প্রান্তকে আহত অবস্থায়। বুকটা হাহাকার করে উঠল তার। ছুটে গিয়ে প্রান্তকে 2 হাতে জড়িয়ে ধরে লোক দুটিকে জিজ্ঞেস করল, আমার ছেলের কি হয়েছে? একজন লোক বলল, পলাশ মিয়া ছেঁড়ার লগে মায়ের লাগছিল, হেই ছেঁড়াই পাথর দিয়া ইডা করছে। মোর্শেদ লাহারি ঘরের সামনে গাছ কাটছিলেন। চেঁচামেচি শুনে চলে আসেন। প্রান্তকে এমতাবস্থায় দেখে লোক দুটিকে তেজ দিয়ে বলেন, কোন কুত্তার বাস্তায় আমার ছেঁড়ারে মারছে? কোন বান্দির ছাড়াই এত বড় সাহস? মোর্শেদ উত্তরের অপেক্ষা করলেন না। প্রান্তকে নিয়ে ছুটে চলে যান বাজারে। হেমলতা রয়ে গেলেন বাড়িতে। বাজারে আজ হাট এসেছে। হেমলতা নিষেধ করলেও মোর্শেদ সেটি শুনবে না। বাড়িতে থেকে হেমলতা হাঁসফাঁস করছেন। প্রান্ত একা বড় হয়েছে। কতবার কত রকম আঘাত পেয়েছে। দেখার কেউ ছিল না। সবসময় মিনমিনিয়ে কেঁদেছে। এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেয়ে চেঁচিয়ে কাঁদার কথা। কষ্ট তো তার কম হয়নি। দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে। পদ্মজা ঘরে লুকিয়ে কাঁদছে। পূর্ণা প্রেমা বাড়ির বাইরে বারবার উকি দিয়ে দেখছে তাদের আব্বা প্রান্তকে নিয়ে ফিরল কিনা। দেখতে চলে এসছে মেট্রিক পরীক্ষা। কেন্দ্র শহরে যেতে লাগে 6 ঘন্টা। বাড়িতে থেকে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এদিকে কেন্দ্রের পাশেই মোর্শেদের মামা বাড়ি। মামা নেই, তবে মামাতো ভাইয়েরা আছে। কথাবার্তা বলে সেখানেই 1.5 মাসের জন্য হেমলতা আর পদ্মজা উঠল। মোর্শেদ বাকি 2 মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেলেন। হেমলতা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে নিজে এসে দেখে গেছেন পরিবেশ কেমন। মোর্শেদের 2 মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে, আর একজনের বয়স হয়েছে অনেক। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে। বউ নিয়ে একাই থাকেন। ছেলেরা শহরে চাকরি করে। পদ্মজার জন্য উপযুক্ত স্থান, তাই আর অমত করলেন না। মোর্শেদের যে ভাইটি বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন। বয়স 60-এর বেশি নয়। তবে আকবর হোসেনের স্ত্রী জয়নবের বয়স খুব কম, হেমলতার বয়সী। হেমলতা আকবর হোসেনকে ভাইজান বলে সম্বোধন করেন। দালান বাড়ি, বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে, ফলে পদ্মজা মন দিয়ে পড়তে পারবে। পরীক্ষাও ভালো করে দিচ্ছে। হেমলতার অবশ্য আকবর হোসেনের চোখে চোখে রেখেছেন। শীতল প্রকৃতির লোক, তবে বিশ্বাসী। রাতের খাবার আকবর হোসেনের সঙ্গেই খেতে হয়। হেমলতা 1.5 মাসের খাওয়ার খরচ নিয়ে এসেছেন। আকবর হোসেন কিছুতেই আলাদা রাখতে দিচ্ছেন না। এভাবে অন্যের বোঝা হয়ে থাকতে হেমলতার আত্মসম্মানে লাগে। তিনি কথায় কথায় জানতে পারলেন আকবর হোসেন এবং জয়নবের নকশি কাঁথা খুব পছন্দ। তাই তিনি কিছুদিন নকশি কাঁথা সেলাই করছেন। যতক্ষণ পদ্মজা পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন। অনেক রাত অবধি পদ্মজা পড়ে। আজ অনেকক্ষণ ধরেই কী যেন ভাবছে। হেমলতা ব্যাপারটা খেয়াল করে পদ্মজার পাশে এসে বসে জিজ্ঞাসা করলেন, কী ভাবছিস? পদ্মজা এক নজর হেমলতাকে দেখে চোখ ফিরিয়ে নিল। হেমলতা তাকিয়ে রইলেন জানার জন্য। পদ্মজা দ্বিধা নিয়ে বলল, রাগ করবে না তো? হেমলতা পদ্মজাকে পরখ করে নিলেন। বললেন, কী জানতে চাস? পদ্মজা এদিক ওদিক চোখ বুলায়। কীভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না। 2 মিনিট পর নীরবতা ভেঙে বলল, দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে, হানিফ মামাকে কে মারল? তোমার সঙ্গে মামার কি কথা হয়েছিল? হানিফ মামাকে? মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে, কিন্তু ফিরে এলে খুনও হলো। আমি সবসময় এটা ভাবি, কখনো উত্তর পাইনি। মনে মনে অনেক যুক্তি সাজাই, কিন্তু যুক্তিগুলো মিলে না। সব যুক্তি খাপছাড়া, এলোমেলো। কাল পরীক্ষা, আর আজ এসব ভেবে সময় নষ্ট করছিস? হেমলতা কণ্ঠ স্বাভাবিক, তবুও পদ্মজা ভয় পেয়ে গেল। তবে কিঞ্চিত আশা মনে ভীষণভাবে উকি দিচ্ছে। কিছুটা দূরেই রেল স্টেশন। সেখান থেকে হুইসেলের শব্দ ভেসে আসছে। গভীর রাতে ট্রেন ছুটে যাচ্ছে নিজ গন্তব্যের দিকে। কাছে কোথাও নেড়ি কুকুরের দল ঘেউ ঘেউ করছে। হেমলতা জানালাগুলো বন্ধ করে দিলেন, যাতে কুকুরের ডাকাডাকির আওয়াজ পদ্মজার পড়াশোনায় সমস্যা সৃষ্টি না করে। পদ্মজা ইংরেজি বইয়ের দিকে চোখ রেখে মিনমিনে স্বরে বলল, পরীক্ষা তো পরশু। হেমলতা খোলা চুল মুঠোয় হাতে নিয়ে খোঁপা করছে। কাল আর পরশুর মাঝে তো খুব একটা পার্থক্য নেই। পদ্মজা কিছু বলল না। বইয়ের দিকে তাকিয়ে এমন ভান ধরল যেন পড়ায় তার ভীষণ একাগ্রতা। হেমলতা চোখ ছোট ছোট করে পদ্মজাকে দেখছেন। মেয়েটা পড়ার মনোযোগ দেওয়ার
অপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সফল হতে পারছে না। বারবার নিজের ঠোঁট কামড়াচ্ছে। তিনি হঠাৎই বললেন, ছাদে যাবি? এহেন প্রস্তাবে পদ্মজা বিস্মিত হলো। নাকের পাটা হয়ে গেল লাল। যদিও এই কথায় নাক লাল কেন হলো তা জানা নেই। সে হাঁ করে তাকিয়ে রইল মায়ের দিকে। হেমলতা আবার বললেন, যাবি? পদ্মজা প্রফুল্ল চিত্তে বলল, যাবো যাবো আম্মা। আকবর হোসেনের বাড়িটির নাম সিংহাসন কুঞ্জ। এই অদ্ভুত নামের হেতু ছাদে উঠলেই জানা যায়। মা মেয়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠছে। তাদের পায়ের শব্দ মোহময় ছন্দ তুলে হারিয়ে যাচ্ছে গহীন অন্ধকারে। ছাদের দিকে মাঝে মধ্যে গেলেই দেখা যায় বিশাল পেঁচারা উড়ে চলেছে। ছাদের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল সিংহাসন। তা দেখে পদ্মজার চক্ষু চড়ক গাছ। বিস্ময় নিয়ে প্রশ্ন করল, আম্মা, এই সিংহাসন কার? হেমলতা পদ্মজার মুখের ভাব দেখে বেশ আনন্দ পাচ্ছেন। তিনি নিজেও 2 দিন আগে সিংহাসনটি দেখে খুব অবাক হয়েছিলেন। আকবর হোসেনের কাছে একইভাবে প্রশ্নটা করেছিলেন। তাই আকবর হোসেনের উত্তর পুনরাবৃত্তি করলেন, তোর আকবর কাকার বাবা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপক ছিলেন। তার ইচ্ছা ছিল নিজের বাড়ির ছাদে একটা সিংহাসন তৈরি করার। শেষ বয়সে এসে নিজের মনের ইচ্ছা পূরণ করেছেন। দিনরাত নাকি রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বসে থাকতেন। মৃত্যুও হয় এই সিংহাসনে ঘুমানো অবস্থায়। পদ্মজা হাঁ করে কিছুক্ষণ স্থির হয়ে রইল। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সিংহাসনটি ময়ূর সিংহাসন। ইট সিমেন্টের তৈরি আসনটি যেন পেখম মেলে দাঁড়িয়ে আছে। অনেক বড়, দৈর্ঘ্য 5 ফুট আর কি তারও বেশি হবে? পদ্মজা প্রশ্ন করল, আম্মা, এটা মুঘল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো না? হেমলতা বললেন, অনেকটা তেমন। সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো করে বানানোর স্বপ্নই বোধহয় তিনি দেখেছিলেন, অর্থের জন্য পারেননি। পদ্মজা ভিন্ন প্রশ্নে চলে গেল। অনুরোধ করে বলল, আম্মা, তুমি সিংহাসনে বসো, তোমাকে মানাবে। আমাকে মানাবে না, তুই বস, তোকে রাজরানী লাগবে। তুমি আগে বসো আম্মা, একটু বসো একটু। পদ্মজার অনুরোধে হেমলতা সিংহাসনে বসলেন। পদ্মজাকে ডেকে বললেন, তুইও আয়, পাশে বস। পদ্মজা এলো না, দূর থেকে বলল, মাঝে বসো আম্মা। কি শুরু করেছিস, বসো না। হেমলতা কপাল কুঁচকে সিংহাসনের মাঝে বসেন। পদ্মজার ঠোঁটে হাসি ফুটে আবার হারিয়ে গেল। বলল, আরেকটু বাকি। কি বাকি? বাঁ পায়ের ওপর ডান পা তুলে রানীদের মতো বসো মা। হেমলতা বিরক্তি নিয়ে উঠে পড়ল। পদ্মজাকে বললেন, পাগলের প্রলাপ শুরু করেছিস। পদ্মজা নাছোড়বান্দা হয়ে দৃঢ়ভাবে বলল, আম্মা বসো, নয়তো আমি কাঁদবো। পদ্মজার ছেলে মানুষই দেখে হেমলতা হাসবে না রাখবে ঠাউর করতে পারলেন না। রাতের সৌন্দর্য আর তার মায়াবী রূপকে প্রতিটি মানুষের ভেতরের আহ্লাদ, ইচ্ছে কষ্টকে ঠেলে ঠুলে বের করে আনার ক্ষমতা বোধহয় আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। তাই হেমলতা তার নিজের শক্ত খোলসে ফিরতে পারলেন না। পদ্মজার পাগলামোর সুরে সুর মিলিয়ে তিনি সিংহাসনে রাজকীয় ভঙ্গিতে বসলেন। পদ্মজার কেমন অদ্ভুত একটা অনুভূতি হয়, বুকের ভেতর ঝিরঝির কাঁপন লাগো। কন্যা, সে পদ্মজা। চোখের মণিকোণায় ভেসে উঠল একটি অসাধারণ দৃশ্য। হেমলতার সর্বাঙ্গে হীরামণি মুক্তায় অলঙ্কার। অসম্ভব সুন্দর শ্যামবর্ণের এই সাহসী নারীকে দেখতে কত শত দেশ থেকে মানুষ ভিড় জমিয়েছে। আর সে হেমলতার পাশে বসে আছে। চারিদিকে ঢাকঢোল পিটানো হচ্ছে, হাতিশাল থেকে হাতির হুঙ্কার আসছে। তারাও যেন খুশি হয় এমন রানী পেয়ে। তোর পাগলামি শেষ হয়েছে? পদ্মজা জবাব না দিয়ে হেমলতার পাশে এসে বসল। কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে আক্ষেপের স্বরে বলল, আম্মা, তুমি রানী আর আমি রাজকন্যা। কেন হলাম না? সবাই আমাদের ভালোবাসত, সম্মান করত, মুগ্ধ হয়ে দেখত। হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সমাজ কেন তার প্রতিকূলে থাকলো? কেন পদ্মজা ছোট থেকে সমাজের অন্য কোনো মেয়ের সঙ্গে মেশার অধিকার পেল না? তিনি বললেন, জন্ম যেভাবেই হোক, জীবনে সফলতা না এনে মৃত্যুতে জল ঢালা যাবে না। তুই এমন জায়গায় যাওয়ার চেষ্টা কর যাতে মানুষ সম্মান করে, সম্মান করতে বাধ্য হয়, চোখ তুলে তাকাতেও যেন ভয় পায়। যারা দুচ্ছাই করছে তাদের যেন বিবেকে বাধে। পারবো আমি? কেন পারবি না? পুরো জীবন তো দুঃখে অবহেলায় যায় না? তোমার জীবনের অনেকগুলো বছর দুঃখ আর অবহেলাতেই তো গেছে মা। কিছুই পাওনি। হেমলতা তাৎক্ষণিক পাল্টা জবাব দিতে পারলেন না। তিনি দুঃখ, কষ্ট, অবহেলা, অপমান আর একাকিত্ব ছাড়া জীবনে কী পেয়েছেন? উত্তরটাও চট করে পেয়ে গেলেন।
পদ্মজাকে বললেন, 3টে মেয়ে পেয়েছি। আমার মেয়েরা আমার সফলতা, আমার অহংকার। প্রেমা তো ছোট, তোরা দুজন নিজেদের মতো থাকিস, পড়িস, কোনো দুর্নাম নাই। যখন মানুষ বলে এই যে এরা হচ্ছে হেমলতার মেয়ে, তখন আমার অনেক কিছু পাওয়ার ইচ্ছা পূরণ হয়ে যায়, তবে বুক ভরে যায়। পদ্মজা আশ্বস্ত করে বলল, কখনো ভুল কাজ করব না। তোমার সম্মান আমাদের জন্য একটুও নষ্ট হতে দেব না আম্মা। হেমলতা পদ্মজার ডান হাত দিয়ে নিজের উল্টো পাশে চুমু দিয়ে বললেন, আমি জানি পদ্ম, আমার মেয়েরা কখনো আমার অসম্মান হতে দিতে পারে না। নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মাঝে পাতার ঝাঁকে ঝাঁকে ফাঁকা দিয়ে পাখিদের ডানার শব্দ ভেসে আসছে। পদ্মজা চোখ তুলে আকাশের দিকে তাকালো। আকাশে একটা চাঁদ, অগণিত তারা। আকাশকে তারায় পরিপূর্ণ দেখে একটি কালো গালিচার মতো চাঁদ উঁকি মারছে। হেমলতা বিভ্রম নিয়ে বললেন, গায়ের কালো রঙের দোষে সমাজের সঙ্গে আমার সাক্ষাৎ কখনো হয়নি। প্রকৃতির মতিগতি অবস্থা দেখে দেখে আমার সময় কাটত। আব্বা শিক্ষক ছিল বলে কালো হয়েও পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম। অবশ্য আব্বার সমর্থনও ছিল। আমাদের সব ভাই বোনকে পড়িয়েছে। আম্মা আমাকে পড়ানোর বেশি আগ্রহী ছিলেন না। রং কালো, কেউ বিয়ে করবে না। একটু পড়ালেখা থাকলে হয়তো করবে সেই আশায়। ওর মতো বয়সী ছিলাম, তখন বড় আপার একটি মেয়ে হয়। মেয়েটির গায়ের রং কালো, শ্বশুরবাড়িতে তুলকালাম কাণ্ড। বাড়ির বংশের সকলেই ফর্সা, বাচ্চা কেন কালো? আপাকে বের করে দেওয়া হয় বাড়ি থেকে। আপা আমাদের বাড়িতে চলে আসে। আমার বিয়ে হলে একটা ফুটফুটে পরীর মতো যাতে মেয়ে হয়, আমি এই দোয়াই সারাদিন করতাম। আমার মতো অবহেলার পাত্রী যেন না হয়। তুই যখন পেটে, তখন নফল নামাজ রোজা বাড়িয়ে দেই। 5 ওয়াক্ত নামাজ বাদে সময় পেলেই সেজদায় লুটিয়ে আল্লাহকে একই কথা বলতাম, আমার পরীর মতো মেয়ে চাই। দোয়াও কবুল হয়ে গেল। তোর যেদিন জন্ম হয় সবাই অবাক হয়ে শুধু তাকিয়েছিল। আমি তো খুশিতে কেঁদেই দিয়েছিলাম। এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন? পুরো দেশেও বোধহয় ছিল না। চোখের পাপড়ি যেন এসে ঠেকছিল। ঠোঁট এত লাল ছিল যেন ঠোঁট বেয়ে রক্ত ঝরছে। সদ্য জন্মানো শিশুর মাথা ভর্তি ঘন কালো রেশমি চুল। অলন্দপুরে সবার কাছে ছড়িয়ে পড়ে এই কথা। দল বেঁধে দেখতে আসে। 1 সপ্তাহ বেশ তোড়জোড় চলে। কি খুশি ছিলাম আমি। সারাক্ষণ তোকে চুমু খেতাম। রাতেও ঘুমোতে ইচ্ছা করতো না। মনে হতো এই বুঝি আমার পরীর মতো মেয়ে চুরি হয়ে গেল। তোর আব্বা সারাক্ষণ খুশিতে বকবক করতো। বাইরে থেকে এসে গোসল ছাড়া কোলে নিত না। যখন কোলে নিত বারবার আমাকে বলতো, ওলতা, ছেড়িটা মানুষ না শিমুল তুলা? হেমলতা থামলেন। তার চোখের তলায় জল চকচক করছে। পদ্মজা আগ্রহ নিয়ে শুনছিল। সে বলল, তারপর? কেউ বা কারা রটিয়ে দিল তুই তোর বাপের মেয়ে না। যুক্তি দাঁড় করালো, বাপ মা কালো, মেয়ে এত সুন্দর হয় কি করে? গ্রামের প্রায় সব মানুষ অশিক্ষিত, কুসংস্কারে বিশ্বাসী, তাই বিবেচনা ছাড়াই বিশ্বাস করে নিল। হেমলতা থামলেন। পদ্মজার মনে হতে থাকে হেমলতা কিছু একটা লুকিয়েছেন। শুধু গ্রামের মানুষ বললেই এত বড় দাগ লেগে যায় না। অন্য কোনো কারণ আছে, যা যুক্তি হিসেবে শক্ত ছিল। হেমলতা দম নিয়ে বললেন, আমার একা করে দিয়ে তোর বাপ সরে গেল, সমাজ সরে গেল। আতুর ঘরে তোকে নিয়ে একা পড়ে রইলাম। তোকে দেখলেই মনে হতো আল্লাহ কোনো মূল্যবান সম্পদ আমাকে দেখে রাখতে দিয়েছেন। তোকে দেখে রাখা, বড় করাটাই জীবনের একমাত্র লক্ষ্য আমার। নিজেকে শক্ত করে আমি হয়ে যাই। খোলসটা পাল্টে যেতে থাকে। রাত জেগে স্বপ্ন সাজাই। তোর সঙ্গে ফুল কুড়ানোর স্বপ্ন দেখে ফুল গাছ লাগাই। যখন তোর 4 বছর বয়স, তখন বাড়ি ভরে যায় ফুল গাছে। ছোট শাড়ি পরিয়ে প্রতিদিন মা মেয়ে মিলে ফুল তুলে মালা গাঁথতাম। নিশুতি রাতে পাকা ছাদে জ্যোৎস্না পোহানোর স্বপ্ন ছিল, আজ পূরণ হলো। আর 2টা ইচ্ছা বাকি। সাগর জলে পা মা মেয়ে মিলে ডুবিয়ে রাখবো, বিকেল কাটাবো। আর শেষ বয়সে নাতি নাতনিদের নিয়ে তাদের মায়ের জীবনের কথা বলবো। পদ্মজা 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে হেমলতার কোমর। তিনি টের পান পদ্মজা ফোঁপাচ্ছে। উৎকণ্ঠা নিয়ে বললেন, পদ্ম, কাঁদছিস কেন? পদ্মজা বাচ্চাদের মতো কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে বলল, আমাকে কখনো একা থাকতে দিও না আম্মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার মতো কেউ হয় না। এই জন্য কাঁদতে হয়? আমি সবসময় তোর সঙ্গে আছি। কান্না থামা। কি মেয়ে হয়েছে দেখো, কেমন করে কাঁদছে। পদ্ম চুপ, আর না, মারবো এবার পদ্ম।
পদ্মজা থামল, কিন্তু ভেতরের ছটফটানি পীড়া দিচ্ছে। কেন এমন হচ্ছে জানে না, কিন্তু হচ্ছে। কান্না পাচ্ছে, ভয় পাচ্ছে, আকাশ ভরা রাতের দিকে তাকিয়ে। একটু আগেই সুন্দর লাগছিল এই আকাশ, আচমকা ভয়ঙ্কর মনে হচ্ছে। মায়ের কোল ছাড়তে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে চারিদিকে অশরীরীদের ভিড়। তাদের কোলাহলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে। পদ্মজা মায়ের কোলে মুখ লুকালো। মেয়েকে অনেকক্ষণ কথা বলতে না দেখে হেমলতা বললেন, পদ্ম, ঘুমিয়ে পড়েছিস? না আম্মা। হেমলতা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, যেদিন মাঝরাত্রিতে ছুরি নিয়ে বের হয়েছিলাম, হানিফের ঘরটা আব্বা আম্মার ঘর থেকে দূরে হওয়াতে সুবিধা ছিল। ঘরের পাশে গিয়ে দেখি মদনও ঘরে। আমার পক্ষে দুজন পুরুষকে সামলানো অসম্ভব ব্যাপার। তাই মদনকে চলে যাবার অপেক্ষা করতে থাকি। এরপর আর একজন লোক আসে, একটু দূরে সরে যায়, গোয়াল ঘরের পেছনে। মিনিট কয়েক পর উঁকি দিয়ে দেখি দরজা লাগানো, সারা শব্দ নেই। সাবধানে দরজা ঠেলে ঘরে ঢুকে হানিফ নেই। তখন হয়তো আম্মা দেখেছে, তাই ভাবছে আমি খুন করেছি। নানু কেন এমন ভাবলো? হানিফ মামা তো তোমারই ভাই। হেমলতা তাৎক্ষণিক জবাব দিলেন না, সময় নিয়ে একটা গোপন সত্যি বললেন, আমি তোর নানুর ভাইকে খুন করেছি। তাই তিনি আমাকে ঘৃণা করেন, সন্দেহ করেন। হেমলতার কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা চমকে উঠে বসল। মুখখানা হাওয়া অবস্থায় স্থির হয়ে গেল তার, দৃষ্টি গেল থমকে। পদ্মজা যাতে নিজেকে সামলে নিতে পারে সেই সময়টুকু দিতে হেমলতা দূরের আকাশে চোখ রাখেন। পদ্মজা নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, তিনি কি হানিফ মামার মতো ছিলেন? আম্মা। হেমলতা সম্মতিসূচক মাথা নাড়লেন। সিঁড়িতে কারোর পায়ে আওয়াজ শোনা যাচ্ছে। হেমলতা সাবধান হয়ে পদ্মজাকে আড়াল করে দাঁড়ায়। সেকেন্ড কয়েক পর একটি অচেনা ছেলের চেহারা মূল্য। তার মুখটা অচেনা, হেমলতা আগে কখনো দেখেননি। ছেলেটিও তাদের দেখে ভয়ে ঘাবড়ে গেল। ভোরবেলার সূর্য উদয়ের সময় চারপাশে ছড়িয়ে পড়ল মৃদু সূর্যালোক। ট্রেনের জানলা দিয়ে সূর্যের আগুন রঙা আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে যাচ্ছে। ফজরের নামাজ পড়ে ট্রেনে উঠেছে তারা, গন্তব্য আনন্দপুর। পদ্মজার মেট্রিক শেষ হলো আজ, 3 দিন। হেমলতার কাঁধে মাথা রেখে চোখ বুজল পদ্মজা। পুরো 1.5 মাস পর পূর্ণা প্রেমা প্রান্তর সাথে দেখা পাবে। খুশিতে আত্মহারা সে। মাঝে একটু জিরিয়ে ফের চলছে ট্রেন। হেমলতা জানালার বাইরে তাকিয়ে আকাশ দেখছে। কারণে অকারণে তিনি এখন আকাশের দিকে তাকিয়ে থাকেন। শুষ্ক চক্ষুদ্বয় যখন তখন সজল হয়ে ওঠে। কিছুতেই বারণ মানে না। নীল আকাশের বুকে যেন সেদিন রাতের স্মৃতি আকার নিয়ে ভেসে উঠল। ছেলেটার বয়স 23-24 বছর হবে। অবাক চোখে তাকিয়েছিল। দেখতে শুনতে বেশ ভালো। হেমলতা পদ্মজাকে আড়াল করে কঠিন স্বরে প্রশ্ন করেছিলেন, কে তুমি? ছেলেটি হেমলতার কথার ধরন বিব্রত বোধ হয়েছিলেন। ইতস্তত করে বলল, মুহিব, মুহিব হোসেন। হেমলতার টনক নড়ল। তিনি সাবধানে জিজ্ঞেস করলেন, বারেক হোসেন তোমার বাবা? মুহিব ভদ্রভাবে বলল, জি। হেমলতা কি যেন বলতে চেয়েছিলেন, পারলেন না। তার আগেই মুহিব অপরাধী স্বরে বলল, বিরক্ত করার জন্য দুঃখিত, আমি আসছি। এরপরই হন্তদন্ত হয়ে চলে গেল। সেদিন আর রাত জাগা হলো না। ছাদ থেকে নেমে গেল মা মেয়ে। গোপন বৈঠকে একবার বাধা পড়লে আলোচনা চালিয়ে যেতে আর মন সায় দেয় না। অনুভূতিগুলো ভোঁতা হয়ে যায়। পরদিন জানা গেল মুহিব তার পিতার সঙ্গে রাগ করে ঢাকা ছেড়ে চাচার বাড়ি উঠেছে। এখনকার ছেলে মেয়েদের ক্ষমতা খুব, তারা খুব সহজেই কারণে অকারণে মা বাবার সঙ্গে রাগ করে দূরে সরে যেতে পারে। হেমলতার অবজ্ঞায় কপাল কুৎসিত করতে করতে সংকোচ বোধ করলেন না। পরে অবশ্য বুঝেছেন মুহিব খুবই ভালো ছেলে, নম্র, ভদ্র ও জ্ঞানী। বিয়ে পড়ছে। সবচেয়ে ভালো গুণ হলো মুহিবের নজর সৎ। হেমলতা চোখের দৃষ্টি চিনতে ভুল করেন না। ঠিক 17 দিন পর বারেক হোসেন ছেলেকে নিতে আসেন। যেদিন আসেন পরদিন রাতেই হেমলতার কাছে বিয়ের প্রস্তাব পাঠান। মুহিবের বউ হিসেবে পদ্মজাকে নিতে চান। হেমলতা অবাক হন। মুহিব মনে মনে পদ্মজার প্রতি দুর্বল, অথচ তিনি এটুকুও বুঝতে পারেননি। নিঃসন্দেহে মুহিব পাত্র হিসেবে উপযুক্ত। মুহিবের বড় 2 ভাই মুমিন ও রাজীব, দুজনেই চাকরিজীবী। মুমিন বিয়ে করে বউকে ডাক্তারি পড়াচ্ছে। বউয়ের পড়াশোনার সমর্থনে আছে পুরো পরিবার। বোঝা যাচ্ছে পরিবারের প্রতিটি মানুষ মস্তিষ্ক ভাবনা উচ্চমানের। বারেক হোসেন বিয়ের প্রস্তাবের সঙ্গে এটিও বলেছেন, আমার মেয়ে নেই, ছেলের বউরাই আমার মেয়ে। আপনার মেয়ের যতটুকু ইচ্ছা সে ততটুকুই পড়বে, কোনো বাধ্যবাধকতা নেই। হেমলতা প্রস্তাব ফিরিয়ে দিলেন না। তিনি আনন্দের সঙ্গে জবাব দিলেন, পদ্মজা আয়ে শেষ করুক, এরপরই না হয়। বারেক হোসেন হেসে বললেন, তাহলে এটাই কথা রইল।
স্মৃতির পর্দা থেকে চোখ সরিয়ে নিলেন হেমলতা। গোপনে দীর্ঘশ্বাস ছাড়লেন। গলাটা কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ। ব্যাগ থেকে বোতল বের করে পানি পান করলেন। অলন দুপুর। পেমা প্রান্ত বাড়ির বাইরে সড়কে পায়চারি করছে। পূর্ণা গেটের আড়াল থেকে বারবার উঁকি দিয়ে দেখছে দূরের পথে। হেমলতা ও পদ্মজাকে আনতে মোর্শেদ যে সেই কখন গঞ্জে গেলেন, এখনও আসছেন না। পুরো ১.৫ মাস পর মা বোনের সাক্ষাৎ পাবে তারা। হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে। মিনিট ৫ পর কাঁচা সড়কের মোড়ে মোর্শেদের পাশে কালো বোরখা পরা দুজন মানুষকে দেখা যায়। পূর্ণার লজ্জা ভুলে আগে আগে ছুটতে থাকে। পেছনে প্রান্ত এবং প্রেমা। দৌড়ে গিয়ে মা বোনকে একসঙ্গে জড়িয়ে ধরল। প্রবল কণ্ঠে কেঁদে ওঠে পূর্ণা। হেমলতা পূর্ণাকে ধমক দিতে গিয়েও থেমে গেলেন। মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করা দোষের নয়। পদ্মজার চোখ বেয়েও টকটক করে জল পড়ছে। প্রায় প্রতিটা রাত সে ভাই বোনদের কথা মনে করেছে। বিশেষ করে পূর্ণাকে মনে পড়েছে বেশি। মনে হচ্ছে কত শত বছর পর দেখা হলো। পদ্মজাকে জাপটে ধরে ফুঁপিয়ে কাঁদছে পূর্ণা। প্রতিটি দিন সে বাড়ির আনাচে কানাচে পদ্মজার শূন্যতা অনুভব করছে। পূর্ণা অশ্রুসিক্ত চোখ মেলে বোনের দিকে তাকালো। এরপর আবার জড়িয়ে ধরে বলল, আপা, আমার এত আনন্দ হচ্ছে, আগে কখনো এমন হয়নি। পদ্মজার কোমল হৃদয় পূর্ণার ভালোবাসা দেখে বিহমিত হয়ে উঠল। সে স্নেহভরা কণ্ঠে বলল, আমার সোনা বোন, আর কাঁদিস না। পূর্ণা দ্রুত চোখের জল মুছে প্রফুল্ল চিত্তে বলল, আপা, আমি তোমার পছন্দের চিংড়ি মাছ দিয়ে লতা রেঁধেছি। পদ্মজা অবাক চোখে তাকালো। এদিকে এক বোনের প্রতি আর এক বোনের নিঃস্বার্থ ভালোবাসা দেখে হেমলতা প্রশান্তিদায়ক সুখ অনুভব করলেন। আনন্দে বাকহারা হয়ে পূর্ণার ২ গালে চুমু দিল পদ্মজা। মোর্শেদ দৃষ্টিতে মুগ্ধ হয়ে দেখছিলেন। মানুষটাকে আসতে দেখে তাড়া দিলেন। দেহ মাইয়াডির কারবার, মানুষ আইতাছে, আর হেরা রাস্তায় কান্দাকাটি লাগাইছে। হাঁট সবাই হাঁট। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে সবাই খেতে বসে। খাওয়া দাওয়া শেষ করে ৪ ভাই বোন আশ্রয় নিল ঘাটে। এই ঘাট হচ্ছে তাদের বৈঠকখানা। ১.৫ মাসে কি কি হলো না হলো সব পূর্ণা বলছে। প্রেমা পূর্ণার নামে বিচার দিল, প্রান্ত প্রেমার নামে বিচার দিল। প্রান্ত কেন বিচার দিল তা নিয়ে আবার বাকবিতণ্ডা লাগিয়ে দিল প্রেমা। সে কি কাণ্ড! তুমুল ঝগড়ায় লিপ্ত হয় দুজন। এক পর্যায়ে ক্লান্ত হয়ে বিচার নিয়ে ছোট দুজন গেল হেমলতার কাছে। তখন পদ্মজা শুষ্ক কণ্ঠে পূর্ণাকে বলল, জানিস পূর্ণা, আম্মা আমার বিয়ে ঠিক করেছে। পূর্ণা ভীষণ চমকালো। চমকিত কণ্ঠে জিজ্ঞেস করল, কবে, কার সঙ্গে? যে বাড়িতে ছিলাম ওই বাড়ির ছেলের সঙ্গে বিয়ে পড়ছে। আমার আয়ে শেষ হলে বিয়ের তারিখ পড়বে। আপা, আমার বিশ্বাস হচ্ছে না। আম্মার না ইচ্ছা তোমাকে কোথাও বিয়েই দেবে না, তোমাকে চাকরি করাবে। পদ্মজা চুপ করে থাকলো ক্ষণকাল। তারপর বলল, আম্মার কি যেন হয়েছে, পাল্টে গেছেন। কি রকম? আকাশের দিকে তাকিয়ে থাকেন বেশিরভাগ সময়। বেশি কথাও বলেন না, এড়িয়ে যান। আমার ভবিষ্যৎ নিয়ে আগের মতো আর আগ্রহ দেখান না। আমি কথা তুললে এড়িয়ে যান, গল্প করেন না। আম্মা আগের মতো নেই পূর্ণা। কথাগুলো বলতে গিয়ে পদ্মজার গলা কিঞ্চিৎ কাঁপল। কি বলল, কি না বলল পূর্ণা এটা ভাবছে। তারপর বলে উঠল, সত্যি কিছু হয়েছে ওখানে? না, আমি যতটুকু জানি তেমন কিছুই হয়নি। পূর্ণা সীমাহীন আশ্চর্য হয়ে চিন্তায় ডুবে গেল। পদ্মজা শূন্যে তাকিয়ে রইল। লিখন সাহ নামে মানুষটার কথা মনে পড়ছে। তিনি যখন শুনবেন এই খবর, সহ্য করতে পারবেন? সত্যি ভালোবেসে থাকলে সহ্য করতে কষ্ট হবে নিশ্চয়ই। পূর্ণা দ্বিধাভরে প্রশ্ন করল, আপা, লিখন ভাইয়ের কি হবে? পদ্মজা ক্লান্ত ভঙ্গিতে তাকালো। বলল, আমি তাকে বলেই দিয়েছি, আম্মা যা বলবেন তাই হবে। পূর্ণার মন জুড়ে নেমে আসে বিষাদের ছায়া। তার আপার মতো সুন্দরীকে শুধুমাত্র লিখন সাহর পাশেই মানায়। লিখন সাহ আর পদ্মজাকে নিয়ে কত স্বপ্ন দেখল সে। সব স্বপ্নে গুঁড়ো বালি। পূর্ণা কাতর কণ্ঠে বলল, লিখন ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে না হলে আমি কষ্ট পাবো খুব। আমি তো আম্মার কথার বাইরে যেতে পারবো না বোন। পূর্ণা গলার স্বর খাদে এনে বলল, যদি লিখন ভাই রাজি করাতে পারেন। পদ্মজা অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকালো। সেই দৃষ্টি যেন ইঙ্গিত দিচ্ছে এ হওয়ার নয়। পূর্ণা কপাল কুঁচকে ফেলল। বিরক্তিতে বলে উঠল, ধ্যাৎ, ভালো লাগে না। বাতাসটা গরম ঠেকছে। ক্রমশ বেড়ে চলেছে মাথা ব্যথা। এত এত গাছগাছালি চারিদিকে, তবুও একটুও শীতলতা নেই। হেমলতা আলমারির কাপড় গুছিয়ে বিছানার দিকে তাকালো। মোর্শেদ এই রোদ ফাটা দুপুরে কখন থেকে ঝিম মেরে বিছানায় বসে আছেন। মুখখানা বিমর্ষ, চিন্তিত। হেমলতা প্রশ্ন ছুড়লেন, কি হয়েছে? মোর্শেদ তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন।
হেমলতা তাকিয়ে রইলেন জবাবের আশায়। ক্ষণকাল সময় নিয়ে মোর্শেদ বললেন, এই বাড়িতে থাকবার জন্য আইতে চাই। হেমলতার চোখ দুটি ক্রোধে জ্বলে উঠল, আবার নিভে গেল। তিনি নির্বিকার কণ্ঠে বললেন, তোমার ইচ্ছে হলে নিয়ে এসো, বাড়ি তো তোমার। মোর্শেদ চকিতে তাকালেন। তিনি ভেবেছিলেন হেমলতার রাগারাগি করবে। মোর্শেদের চোখের দৃষ্টি তীক্ষ্ণ রূপ নিল। কিরমির করে হেমলতার বললেন, আমি তারে চাই না। হেমলতা ঠাট্টা করে হাসলেন, বললেন, 20 বছর সংসার করে এখন তাকে চাও না? আমি হলে মামলা ঠুকতাম। মোর্শেদ আহত মন নিয়ে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। তার চোখ দুটিতে অসহায়ত্ব স্পষ্ট। হেমলতা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে সেখান থেকে সরে পড়েন। মোর্শেদ তখন কপট রাগ নিয়ে নিজে নিজে আওড়ান, বাসন্তী আমারে ডর দেখায়, মার্ডারে খুন করতে পারলে জীবনে শান্তি পাইতাম। হেমলতা দরজার ওপাশ থেকে ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে পরখ করছেন। রাগে ছটফট করছে মোর্শেদ। বাসন্তীর প্রতি তার এত রাগ কেন? হেমলতা পুনরায় ঘরে এসে বললেন, ভালোবাসার মানুষকে এভাবে গালি দিলে ভালোবাসা শব্দটির সম্মান খুইয়ে দিল না। আমি তারে কোনো কালেও ভালোবাসি নাই, বাসছে তোমারে বাসছি। হেমলতা ভীষণ অবাক হয়ে তাকালেন। চোখের তারায় জলজল করে কিছু একটা যেন ছুটতে শুরু করে। ভোঁতা অনুভূতিগুলো মুহূর্তেই নড়াচড়া দিয়ে ওঠে। মোর্শেদ অপ্রস্তুত হয়ে পড়েন। তিনি বিছানা থেকে নেমে গটগট করে বেরিয়ে যান। হেমলতা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকেন ঝাপসা চোখে। মানুষটার থেকে এই একটি শব্দ শোনার জন্য এত সময় সে পাগলামি করেছিল। এখন সেই শব্দটি তার কানে এসেছে। সে কাঁদতে থাকে, আকুতি মিনতি করতে থাকে। মোর্শেদের মুখে ভালোবাসার সত্য স্বীকারোক্তি শুনে হেমলতার ভীষণ আনন্দ হচ্ছে। বয়সটা কম হলে আজ তিনি অনেক পাগলামি করতেন, অনেক। পূর্ণার গা কাঁপানো জ্বর, তাই পূর্ণাকে নানা বাড়ি রেখেই পদ্মজা ফিরল। সঙ্গে এলো হিমেল, প্রান্ত, প্রেমা। 3 ভাই বোন মিলে বাড়ি জুড়ে ছুটোছুটি করে লাউ, শিম, লতা, পুঁই শাকের বন্দোবস্ত করল। বাজার থেকে মাছ নিয়ে এলো হিমেল। বাড়িতে শুটকি ছিল। আজ হেমলতা আর মোর্শেদ ফিরবে। 2 দিন আগে তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। হেমলতার বড় বোন হানির মেজ মেয়ের বিয়ের কথাবার্তা চলছে। হানি বলেছেন, হেমলতা না গেলে তিনি বিয়ের তারিখ ঠিক করবেন না, তাই বাধ্য হয়ে হেমলতা গেছেন। তবে পদ্মজার শুরু থেকে খটকা লাগছে। তার মা তাকে রেখে পাশের এলাকায় যেতেও আপত্তি করেন, আর আজ 2 দিন ধরে তিনি মাইলের পর মাইল দূরে পদ্মজাকে ছাড়া রয়েছেন। অবশ্য এসব এখন আর ভাবার সময় নয়। পদ্মজা যত্ন করে কয়েক পদের রান্না প্রস্তুতি করল। সকাল থেকে সূর্যের দেখা নেই। পরিবেশ ঠান্ডা, শুদ্ধ, এ যেন ঝড়ের পূর্বাভাস। প্রান্ত, প্রেমা উঠোন জুড়ে মার্বেল খেলছে। হিমেল শুধু দেখছে, মাঝে মাঝে প্রবল কণ্ঠে হেসে হাততালি দিচ্ছে। রান্না শেষ হলো বিকেলে। প্রেমা, প্রান্ত ও হিমেলকে খাবার বেড়ে দেয় পদ্মজা। খাওয়া দাওয়া শেষ হলে বলল, মামা তুমি আর প্রান্ত গিয়ে পূর্ণাকে নিয়ে আসো, সন্ধ্যা হয়ে যাবে একটু পর, আম্মা আব্বাও চলে আসবে। হিমেল, প্রান্ত বের হতেই পেছন পেছন ছুটে গেল প্রেমা। পদ্মজা একা হয়ে গেল। রান্নাঘর গুছিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। কালো মেঘে ছেয়ে আসছে আকাশ, বাতাস বইছে প্রবল বেগে। বাতাসের দাপটে পদ্মজার চুল ও ওড়না উড়ছে। পরিবেশ অন্ধকার হচ্ছে ধীরে ধীরে। তার মনটা কুঁকাইতে লাগলো। সে এক হাত দিয়ে অন্য হাতের তালু চুলকাতে চুলকাতে গেটের দিকে বারংবার তাকিয়ে দেখছে, কই এলো কিনা তার আম্মি আব্বা। যতক্ষণ কেউ না আসবে শান্তি মিলবে না। বিকট শব্দ তুলে কাছে কোথাও বজ্রপাত পড়ল। ভয়ে পদ্মজার আত্মা শুকিয়ে যায়। চারিদিকে কেমন গাঢ় অন্ধকারে তলিয়ে যাচ্ছে। ঘোমটা টেনে বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিতেই আকাশ ভেঙে বৃষ্টি নামে। বিকট বজ্রপাত, দমকা হাওয়ার সঙ্গে বড় বড় ফোঁটার বৃষ্টি, যেন প্রলয়ঙ্করী ঝড় বইছে। পাতার ওপরে থাকা তাল গাছগুলো অবাধ্য বাতাসের তেজে একবার ডানে আর একবার বাঁয়ের দিকে ঝুঁকে পড়ছে। পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে গেল আতঙ্কে। ছুটে গেল নিজের ঘরে। বিছানার ওপর কাচুমাচু হয়ে বসে অপেক্ষা করতে লাগলো। টিনের চালে দুমদাম শব্দ হচ্ছে। পদ্মজা অনবরত প্রার্থনা করে যাচ্ছে যেন বৃষ্টি কমে যায়, কিন্তু বৃষ্টির বেগ কমার বদলে উল্টে বাড়ছে। যত সব শব্দ ভেদ করে আরেকটি শব্দ এসে থমে গেল পদ্মজার কানের কাছে। সদর ঘরে কেউ একটা আছে। ভয়ে পদ্মজার আরও বেশি গ্রাস করে ফেলল। পরক্ষণেই খুশিতে সে আওড়ালো, আম্মা এসছে। বিছানা থেকে নেমে হন্তদন্ত হয়ে সদর ঘরে যায় পদ্মজা। ঘরটা অন্ধকারে তলিয়ে আছে। জানালা দিয়ে আসা ঈষৎ আলোয় দেখতে পেল একজন পুরুষের অবয়ব। সঙ্গে সঙ্গে তার সর্বাঙ্গ অসাড় হয়ে পড়ল। জায়গায় স্তব্ধ হয়ে গেল দুটো পা। পদ্মজা কাঁপা কণ্ঠে বলল, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? কোনো জবাব এলো না। পদ্মজা অনুরোধ করে ভেজা কণ্ঠে বলল, বলুন না কে আপনি? সেই আলোয় দুটি গভীর কালো চোখ
বিভ্রম নিয়ে তাকিয়ে রইল পদ্মজার দিকে। শীতল স্পষ্ট কণ্ঠে চোখের মালিক বলল, আমি হাওলাদার। পুরুষালী কণ্ঠটি শুনে আরও ভড়কে গেল পদ্মজা। রগে রগে বরফের মতো ঠান্ডা আর সূক্ষ্ম কিছু একটা দৌড়ে বেড়াচ্ছে। রেখে পদ্মজা আকুতি করে বলল, আপনি চলে যান, কেন এসেছেন? উত্তরের আশায় না থেকে পদ্মজা দৌড়ে নিজের ঘরে চলে গেল। ভেতরে ঢুকেই লাগিয়ে দিল দরজা। তার মস্তিষ্ক জমে গেছে, কাজ করছে না। লোকটা যদি সম্মানে আঘাত করে বা গ্রামের মানুষ যদি দেখে ফেলে, খালি বাড়িতে অচেনা পুরুষের সঙ্গে কেলেঙ্কারি হয়ে যাবে। সে আর ভাবতে পারছে না। দরজায় কড়াঘাত শুনে পদ্মজা ঘরের সব আসবাবপত্র ঠেলে ঠুলে দরজার কাছে নিয়ে এলো। শরীর কাঁপছে, মাটিতে বসে হাউ হাউ করে কাঁদতে লাগলো সে। দুই হাত মাথায় রেখে আর্তনাদ করে ডাকলো, আম্মা, কোথায় তুমি? আমি খুব একা, আম্মা, আম্মা।